বারবার নেট পরীক্ষা দিতে দিতে কি তুমি ক্লান্ত? প্রতি বছর নেট সেটের রেজাল্টের দিন নট কোয়ালিফাইড দেখে 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 হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছ, মন থেকে আশা ছেড়ে দিয়েছো যে নেটটা আমার জন্যে নয়, আমি কোনোভাবেই কোনো দিন হয়তো নেট পাস করতে পারবো না, স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যাবে। প্রতিবার আবারও উঠে দাঁড়াচ্ছ, কিন্তু ওই সামান্য কিছু নাম্বারের জন্যে নেট বা সেট কোনোটাই হচ্ছে না, কোনোভাবে ঠেলে গুতিয়ে সেটটা হলেও নেটের দেখা পাচ্ছ না, এনটিএ নেট স্বপ্নই থেকে যাচ্ছে। তাহলে আজকের এই পুরো সেশনটা শুধুমাত্র, একদম শুধুমাত্র তোমার জন্যে। যদি তোমার টার্গেট হয় এনটিএ নেট সেট, তাহলে তোমার জন্যে আজকের এই সেশনটা। শুধুমাত্র যারা একটা নেট এটা পাচ্ছ না, বহু স্ট্রাগল করছো, আজকে তাদের জন্যে এই সম্পূর্ণ ভিডিওটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে যারা জেআরএফ চেষ্টা করছো বারবার কিন্তু কিছুতেই পেরে উঠছো না, জেআরএফ পাচ্ছ না, তাদের জন্য আমি সেশন এনেছি এবং তোমরা সেই সেশন ইতিমধ্যে 2000+ ছাত্রছাত্রী দেখে নিয়েছো, বহুজন আমাকে ফিডব্যাক দিয়েছো। যারা এই ভিডিও দেখছো, ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আরও একবার দেখে নিও। তবে আজকে কিন্তু যারা একবারও নেট পাওনি তাদের জন্য সেশনটা। আজকের সেশনটাকেও আমি বেশ কয়েকটি পর্বে ভাগ করেছি। একদম প্রথমে আমি দেখে নেব কি কি ভুল শুধরে নিতে হবে। যারা জেআরএফ এর জন্য চেষ্টা করছে, মানে নেটটা পাস করে বসে আছে, তাদের ভুলের সঙ্গে আর যারা একবারও নেট পায়নি তাদের ভুলগুলো কিন্তু আলাদা। এবং সাথে সাথে কি কি ভ্রান্ত ধারণা, কি কি মিথ নেট অ্যাসপিরেন্টসরা মাথার মধ্যে বারবার ভাবতে থাকে এবং সেই মিথগুলো কিভাবে তোমাকে অসফল করে তোলে, সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট আলোচনা করব মাইন্ডসেট, কেমন মাইন্ডসেট হওয়া উচিত একজন নেট অ্যাসপিরেন্টস যে শিওর শট নেটটা খুব তাড়াতাড়ি ক্র্যাক করতে পারবে। নেক্সট আলোচনা করব যে কিভাবে আগামী 6 মাসের মধ্যে তুমি নেটের প্রস্তুতি নিতে পারো। যারা বহুদিন ধরে নেটের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বলছি, বহুদিন ধরে নেটের প্রস্তুতি নিচ্ছ কিন্তু কোনোভাবেই নেটটা পাস করতে পারছো না, তারা আগামী 6 মাসে তাদের স্ট্র্যাটেজি কি হবে, তাদের ডেলি রুটিন কি হবে, স্মার্ট প্ল্যান কি হবে, সম্পূর্ণ সমস্তটা নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনও খাতা পেন নিয়ে বসোনি, আমি আবারও বলছি খাতা পেন নিয়ে বসো, ভিডিওটাকে পজ করো, হেডফোন লাগাও আর খাতা পেন নিয়ে আজকে সাফল্যের খতিয়ান রচনা করো, সাফল্যের সোপান তৈরি করো। বেশ, আশা করছি এতক্ষণে তুমি খাতা পেন নিয়ে বসে পড়েছো। তো আরও একবার বিএসএসসিআই তোমাকে স্বাগত জানাই। গত 2017 থেকে আজ 2024 আমার হাত ধরে প্রায় 2000-এর বেশি ছাত্রছাত্রী নেট সেটের মতো পরীক্ষা, সর্বভারতীয় স্তরের পরীক্ষা পাশ করেছে। এবার তোমাকে পাশ করানোর দায়িত্ব আমার। এবার তুমি শুধু হাতটা বাড়াও, তোমার হাত ধরে তোমাকে নেটটা উত্তীর্ণ করার দায়িত্ব নিয়েছে বিএসএসসিআই। কিভাবে? সবার প্রথমে আলোচনা করব কি কি ভুল সিদ্ধান্ত তোমরা নাও এবং সেগুলোকে কিভাবে শুধরে নিতে হবে। সেটা হচ্ছে প্রথম ভুল সিদ্ধান্ত, এমএ পাস করার পরে নেট পরীক্ষা দেব। ঠিক আছে, অনেকটা দেরি করে ফেলো। যখন নেটের এলিজিবিলিটি থাকে, পাশাপাশি বিভিন্ন পরীক্ষার এলিজিবিলিটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। মাধ্যমিক পাশের বিভিন্ন ফুড এসআইয়ের এক্সাম ইত্যাদি প্রভৃতি, মিসলেনিয়াসের এক্সাম, ক্লার্কশিপের এক্সাম, কম্পিটিটিভ সেক্টর, চারিদিকের হাতছানি। আমরা কি করি? শুধু নেটকে ফোকাস করি না, যখন যা ফর্ম আসে চারিদিকে যাই বেরোচ্ছে ফর্মটা ফিল আপ করি, দুটো বই কিনি, কখনো নেট, কখনো পিএসসি ক্লার্কশিপ, কখনো ফুড এসআই, কখনো মিসলেনিয়াস, কখনো ইত্যাদি প্রভৃতি নানা দিকে ঘুরে বেড়াই। আমাদের ফোকাসটা প্রতিনিয়ত নষ্ট হয়, আমাদের লক্ষ্যেও আমরা স্থির রাখতে পারি না, যে কারণে আমাদের সেই লক্ষ্য ভেদটাই হয় না। যখন যা ইচ্ছা, হঠাৎ করে দুয়ারে সরকারের প্রজেক্ট চলে আসলো, তুমি কম্পিউটার জানো, চলে গেলে কম্পিউটারের কাজ করতে। আমি জানি পয়সার প্রয়োজন, আমি মানি এটা,
কিন্তু 6টা মাস তো নিজের জন্যে, নিজের ওপরে ইনভেস্ট করতে হবে মিনিমাম। এই যে বছরের পর বছর ধরে তুমি চেষ্টা করে যাচ্ছ কিন্তু কোনোবারই হচ্ছে না, তার থেকে 6টা মাস দাঁতে দাঁত চেপে আমি আমার পড়ার ফাঁক ফোকরগুলোকে যদি পূরণ করে নিয়ে একবার নেটটা লাগিয়ে রাখতে পারি, সারা জীবন এই সার্টিফিকেটটার ভ্যালিডিটি, আমি অধ্যাপক হওয়ার জন্যে সারা জীবন রেডি। সো লক্ষ্যটাকে সবার প্রথমে স্থির করতে হবে। দ্বিতীয়ত, আমরা যখন পড়া শুরু করি নেটের প্রস্তুতি, আমরা দেখেছি ছেলে মেয়েদের ক্ষেত্রে তারা সমস্ত কিছু মাথায় না নিয়ে খাতায় পাতায় নিতে বেশি পছন্দ করে। ব্যাপারটা কি? হয়তো সে একজন এক্স টিচারের কাছে পড়ে, তার বন্ধু ওয়াই টিচারের কাছে পড়ছে, এই তোদের স্যার কীরমভাবে পড়াচ্ছে রে, কি নোটস দিচ্ছে, তোর নোটসগুলো আমায় দে না, আমার নোটসগুলো তুই নে না, মানে নোটসের কালেকশন। প্রত্যেক দিন জেরক্সের দোকানে যাচ্ছে, নোটস জেরক্স করছে, এত এত জেরক্স তৈরি হচ্ছে, সমস্ত কিছু খাতায় আর পাতায় জমা হচ্ছে, আলটিমেটলি মাথায় কিছু ঢুকছে না। প্রতিনিয়ত ভাবছে আমি পড়বো, কিন্তু পড়া হয়ে উঠছে না। এবং কি, এবং ওই যে আছে আমার কাছে নোটসটা, নোটসের গোছাটা, নোটসের বান্ডিলটা আমার কাছে সব সাজানো আছে, থেকে কী লাভ? মাথাতে আছে কি? মাথাতে নেই। তাই সবার আগে তুমি যে নলেজটা তোমার পরীক্ষার খাতায় গিয়ে তোমাকে রিপ্রেজেন্ট করবে, সেটা খাতায় পাতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তার সঠিক পড়াশুনোটা করে সেটাকে মাথায় নিয়ে আসতে হবে, যাতে পরীক্ষার হলে তুমি সেই প্রশ্নের উত্তরটা করে আসতে পারো। তাই সবার আগে এই যে ভুল সিদ্ধান্ত, নোট কালেকশন করা, প্রচুর ডেটা কালেকশন করা, সোশ্যাল মিডিয়া, টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে প্রতিনিয়ত কুইজ হচ্ছে, এই হচ্ছে, পিডিএফ আসছে, ফ্রি ক্লাস, হাবি জাবি সমস্ত কিছুর মধ্যে যুক্ত থেকে সর্বঘাটের কাঁঠালি কলা না হয়ে বরং যে কোনো একটি বড় পুজোর প্রধান প্রসাদ হওয়াটা সব থেকে প্রয়োজন। তাই একটা লক্ষ্য করো এবং সেই লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলো। তাই প্রথমে এই ভুল জায়গাগুলোর কথা আমি তোমাদেরকে বলে রাখলাম। এই ভুল সিদ্ধান্তগুলো কিন্তু তোমাকে আসলে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে না, তোমাকে লক্ষ্য থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। একটা জিনিস মনে রাখবে, একটা সাগর, নেটকে যদি একটা সমুদ্রের মতো ভাবো, এই নেটের বৈতরণী পার করার জন্যে একাধিক নৌকা দিয়ে তোমার কিন্তু কোনো লাভ নেই। তোমার দরকার একটি নৌকা, যে নৌকায় উঠে তুমি পুরোটা পার করতে পারবে। কারণ একটি নৌকায় তোমার একটি পা, অন্য নৌকায় অন্য পা, আরেকটি নৌকায় তোমার হাত। এইভাবে কিন্তু কোনোদিন কেউ ওই বৈতরণী নিয়ে সমুদ্রটা বা নদীটাও পার করতে পারেনি। মাঝ সমুদ্রে গিয়ে, মাঝ নদীতে গিয়ে ডুবে যেতে হয়েছে। তো তোমার অবস্থাও কিন্তু তাই। তাই চারিদিকে না ঘুরে থেকে তুমি যে ইনস্টিটিউশনে পড়ো, যে টিচারকে বিশ্বাস করো, তার শরণাপন্ন হও, তার প্রতি রেসপেক্ট রাখো, রেখে তার দেখানো পথে তার যে গাইডেন্সে সেটা নিয়ে এগিয়ে চলো। কিন্তু অবশ্যই গুরু চয়ন করার আগে গুরু আদৌ সঠিক কিনা সেটাও বিচার বিবেচনা তোমাকেই করতে হবে। এবং সেটা তুমি জানো যে তার হাত ধরে কতজন নেট পাস করেছে, কি হয়েছে, আরও ইত্যাদি অনেক কিছু বিষয় থাকে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব না। সো বারবার যেটা বলার, একজন সঠিক পথ নির্দেশক, গাইড, সঠিক গাইডেন্স, সঠিক সিস্টেম এবং সেই সিস্টেম ধরে সঠিক স্ট্র্যাটেজিক্যালি এগোতে পারলে নেটটা কিন্তু নিশ্চিত। তুমি বারবার পারছো না, তার কারণ তুমি একটা নির্দিষ্ট পথ ধরছো না, একাধিক পথকে একসঙ্গে করে আলটিমেটলি কোনোটাই ঠিকভাবে কিন্তু অনুসরণ করতে পারছো না। তুমি বুকে হাত রেখে বলো তো আমি ঠিক বলছি কি না? একবার কমেন্টে জানাও, কোথায় পড়েছো, কী করেছো বলতে হবে না, শুধু একবার কমেন্ট করে জানাও আমি ঠিক বলছি না ভুল বলছি। তোমারও কি একই সমস্যা হচ্ছে? আমি শিওর তুমিও এই কারণে নেটটা পাস করতে পারছো না। ভাবছো কি আমি এই ক্লাসটা করি তাহলে আরও বেশি কিছু জানতে পারবো, আমি ওই গ্রুপটায় যুক্ত হই অনেক পিডিএফ পাবো, আমি এই স্যারের কাছে পড়ি আমি এটা পাবো, আমি ওই স্যারের ফ্রি গ্রুপে ঢুকে যাই তাহলে আমি ওই নোটগুলো পেয়ে যাব। সবই তো ফোনে আছে, মনে কতটা আছে? নেই। আলটিমেটলি ডিস্ট্র্যাক্ট।
আলটিমেটলি লক্ষ্য স্থির নেই, বরং লক্ষ্য ভ্রষ্ট হয়েছ। কথাগুলো কেন এতটা এক্সপ্লেন করে বলছি জানো? কারণ আমি চাই আর কোনো রকম অসফলতা নয়, তোমার জীবনে সাফল্য আসুক আগামী জুনে। নেক্সট সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই প্ল্যান করি, তুমিও করো। আজকের ডেটে তুমি যখন দেখলে আবারও নট কোয়ালিফাইড, দুমড়ে মুচড়ে গেছিলে, আমিও জানি, মনে হয়েছিল পড়াশুনো ছেড়ে দেব, কিন্তু আজকের ডেটে আবারও তোমার মনে হচ্ছে এই ভিডিওটা দেখার পর না আমিও চেষ্টা করব। হ্যাঁ, হওয়া উচিত, চেষ্টা করতে হবে তোমাকে, তার জন্যই আমি আজকে এখানে এসেছি। কিন্তু আজকের ডেটে তুমি যে প্ল্যানটা করবে, যেভাবে আগামী 6 মাস এগোবে, এই প্ল্যানের পরিবর্তন প্রতিদিন করা যাবে না। তুমি নিজে বুকে হাত রেখে বলো তো, গত 6 মাস আগে তুমি যে প্ল্যানটা করেছিলে, আগামী 6 মাস মানে তারপরের 6টা মাস যেটার পর তুমি পরীক্ষাটা দিলে, আদৌ সেই প্ল্যানটাকে তুমি সাকসেসফুলি রান করেছিলে কিনা আমি শিওর না। ইয়েস অর নো, যদি হ্যাঁ হয় ইয়েস লেখো, যদি নো হয় নো লেখো। আমি শিওর তুমি নিজে যে স্টাডি প্ল্যানটা করেছিলে সেটা যদি অন্তত গত 6 মাস তুমি ফলো করতে, আজকের ডেটে তুমি নেট কোয়ালিফাইড রেজাল্টটা দেখতে পেতে। কিন্তু তুমি পাওনি। কেন পাওনি? কারণ তুমি ওটা ফলো করোনি। আর যে বলছো যে আমি ফলো করেছি তাও হয়নি, তাহলে জানতে হবে প্ল্যানে সত্যি একটা গলদ ছিল। কিন্তু আমার মনে হয় যদি সত্যি সত্যি প্ল্যান কেউ ফলো করে থাকে, সেটা যে ধরনেরই হোক, সাকসেস আসবেই। কিন্তু প্রবলেমটা কি, 4 মাস আগে ভাবি এখনও 4 মাস আছে, 4 মাসের মতো প্ল্যান হয়, 2 মাস চলে গেল, বুঝতেই পারলাম না কখন চলে গেল। 2 মাস পরে প্ল্যান হচ্ছে কী করে 2 মাসে আমি নেটের পড়া কমপ্লিট করব। 30 দিন আগে আমরা ইউটিউবে সার্চ করি কী করে 30 দিন কী স্টাডি প্ল্যান হলে আমরা শিওর শর্ট পাস করব। 15 দিন আগে ভাবি যে কিভাবে 15 দিন, লাস্ট 15 দিন শেষ কামড় দিলে আমরা নেটটা পাস করব। আর আগের দিন রাত্রে ভাবি এবারটা তো আর হলো না, পরের বার আবার খুব ভালো করে পড়ব, আমার এবারে অনেক সমস্যা ছিল। এই অজুহাতগুলো দেওয়া যাবে না। বাঙালি ডান হাত আর বাঁ হাতের পর যে হাতটা সব থেকে বেশি ব্যবহার করে সেটা হলো অজুহাত। তুমিও যদি আমার সঙ্গে একমত হও তাহলে লেখো অজুহাত, যদি একমত হও। এই অজুহাতটা ব্যবহার করা যাবে না। এই অজুহাত তোমার হাত তুলে দাঁড়াতে, সাকসেস পেতে একদমই হেল্প করবে না জীবনে কোনো দিন। তাই এই ভুল সিদ্ধান্তগুলোকে সবার আগে এড়িয়ে যেতে হবে, লক্ষ্যে স্থির থাকতে হবে। চারিদিকে যা পরীক্ষা হচ্ছে সব পরীক্ষা দেওয়া যাবে না। যদি তোমার লক্ষ্য হয় অধ্যাপক হওয়া, যদি তোমার লক্ষ্য হয় গবেষক হওয়া, শুধু নেটকে ফোকাস করতে হবে। একাধিক নোটস, একাধিক ফ্রি ক্লাস, একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ, একাধিক টেলিগ্রাম গ্রুপ, একাধিক ফেসবুক গ্রুপে ঘুরে মরা যাবে না, ঘুরে সময় নষ্ট করা যাবে না। বরং তোমার কাছে থাকা টেক্সট বুক, তোমার কাছে থাকা নোটস, সেগুলোকে ফলো করো, একটা স্ট্র্যাটেজি তৈরি করো। আর কি, বারবার নিজের প্ল্যান পরিবর্তন করা যাবে না। আর সেই প্ল্যান পরিবর্তনে বা অসফলতার জন্যে অজুহাত দেখানো যাবে না। বোঝাতে পারছি? একটা ছোট্ট জিনিস তোমাদেরকে আমি বলতে চাই। দেখবে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি প্রতিনিয়ত যে কাল থেকে আমি ঠিকভাবে চলবো, সকালবেলা 5টার সময় উঠবো, তারপরে আমার দিন শুরু হবে এই রুটিনে। 5টার সময় অ্যালার্ম বাজলে অ্যালার্মটা বন্ধ করে দেওয়ার সময় মনের মধ্যে 20টা অজুহাত আমি দিতে পারি। আজকে শরীরটা ম্যাচ করছে, আজকে খুব ঠান্ডা পড়েছে, আজকে উঠতে ভালো লাগছে না, কালকে ঘুমোতে ঘুমোতে রাত্রির 1টা বেজে গেছে, কি করে 5টায় উঠি। 20টা অজুহাত ওই জিনিসটাকে না করার জন্য তোমার মনে চলে আসবে। কিন্তু যদি জিনিসটাকে সত্যি করতে হয়, তোমাকে যদি 5টায় উঠতে হয়, তোমার একটাই লক্ষ্য যদি স্থির থাকে, একটাই জিনিস, আমাকে অ্যাট এনি কস্ট আগামী জুনের পরীক্ষাটাতে নেটটা পাস করতে হবে, তাহলে ওই একটা উপলক্ষই যথেষ্ট 1000টা অজুহাতের কাছে। কিন্তু আমরা ওই 1000টা অজুহাতের কাছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিদিন পরাজিত হই এবং ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ আমাদের বৃহৎ সফলতাকে অসফলতায় পরিণত করে। এবং আস্তে আস্তে আমরা নিজের অজান্তেই প্রতিদিন একটু একটু করে নিজের রেজাল্টটাকে শেষ করে দিই, নিজের জীবনটাকে শেষ করে দিই, নিজের কেরিয়ারটাকে ধ্বংস করে দিই। তাই যারা আজকে আমার ভিডিওটা শুনছো, আমি বলছি প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থত্যাগ আগামীর বড় সাফল্য আনবে। আর প্রতিদিনের ওই একটু একটু
অলসতা আমাদের জীবনে একটা বড় বিপর্যয় ডেকে আনে। সো প্রতিদিন একটু একটু করে আমাদেরকে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে। এগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আরও ইন ডিটেলস বলবো, ঠিক আছে? কারণ একদিনে সব কিছু বলা সম্ভব নয়। প্রায় 7-8 বছরের হাজার হাজার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা, সফল অসফল সবার সঙ্গে মেশা, সেই অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আমি তোমাদের সামনে বলছি। আমার সামনে কতগুলো পয়েন্টস আমি রেখেছি, আর কিন্তু কোনোটাই স্ক্রিপ্টেড নয়, পুরোটাই নিজের অভিজ্ঞতা থেকে বলা। নেক্সট যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভ্রান্ত ধারণা বা কিছু মিথ কাজ করে যারা বারবার নেট দিয়ে ব্যর্থ। আমরা এখন দ্বিতীয় পর্বে আছি আজকের ভিডিওর। প্রথম পর্বে আলোচনা করলাম ভুল সিদ্ধান্তগুলোকে এড়িয়ে যেতে হবে। নেক্সট দ্বিতীয় পর্বে এখন আলোচনা করব আমাদের ভ্রান্ত ধারণা বা কিছু মিথ, যেগুলো যারা বারবার নেট দিচ্ছে কিন্তু নেট হচ্ছে না, তাদের মনের মধ্যে বাসা বাঁধে। প্রথম ধারণা, নেট পরীক্ষার মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষা আমার জন্যে নয়, আমার মতো একটা মিডিওকার মধ্য মেধার স্টুডেন্টের জন্যে নেট পরীক্ষা নয়। এটা কারা কারা ভাবো একটুখানি কমেন্ট করে জানাও। কার কার মনে হয়েছে প্রস্তুতির সময়ে, বারবার অসফল হওয়ার সময়ে, যে এই যে নেট সেটের মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষা, গবেষক হয়ে ওঠার পরীক্ষা, অধ্যাপক হয়ে ওঠার পরীক্ষা, এই পরীক্ষাগুলো শুধুমাত্র যারা কলেজের এই ফার্স্ট বেঞ্চার, যারা ইউনিভার্সিটির সেই ফার্স্ট বেঞ্চার, অধ্যাপক অধ্যাপিকাদের নয়নের মণি, যাদের রেজাল্ট সবসময় ওপরের দিকে থাকে, শুধুমাত্র তাদের জন্যে। এটা একটা বড় মিথ। ওই যে আগের দিন বলেছিলাম, আমি বহু মেধাবীকে অসফল হতে দেখেছি, এটা আমি আমার লাইফ দিয়ে বলছি। কিন্তু আমি পরিশ্রমী কোনো মেধাবী ছাত্রকে অসফল হতে আজ অবধি দেখিনি। আবারও বললাম, বহু মেধাবী ছাত্রছাত্রীকে অসফল হতে দেখেছি, কিন্তু পরিশ্রমী, মধ্যমেধার বা মেধাবী কিন্তু পরিশ্রমী, ওটাই ফার্স্ট প্রেফারেন্স। তুমি যদি পরিশ্রমী হও, তোমার মধ্যে যদি খাটার মানসিকতাটা থাকে, তুমিও পারবে। তোমার লড়াই তোমাকে ছিনিয়ে নিতে হবে। কেউ তোমার ভাগ্য তৈরি করে দেবে না। তোমার ভাগ্য তোমাকেই গড়তে হবে। তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। তোমার পড়া তোমাকেই পড়তে হবে। আবারও বলছি, শুধুমাত্র কলেজ বা ইউনিভার্সিটির ফার্স্ট বেঞ্চাররাই নেট পায়, এটা একদম ভুল ধারণা। এই জায়গা থেকে বেরিয়ে আসো। নেটটা তোমার জন্যেও। তুমি এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো, তুমি দেখাও তো ক্লাস 5-এ যাদের সঙ্গে তোমার পড়াশুনোর জার্নি শুরু হয়েছিল, বা প্রাইমারি স্কুলে, তাদের মধ্যে তোমার গ্রামে আশেপাশে কতজন তোমার সাবজেক্টে ফার্স্ট ক্লাস আছে? হাতে গোনা। কম্পিটিশনটা তাদের মধ্যে, তুমি পারবে না? কি বলছো হে? ওঠো। আর কত মিথের মধ্যে থাকবে, কত ভ্রান্ত ধারণা নিয়ে নিজের চারিদিকটা অন্ধকার দেখবে। একবার তো চোখটা মেলো, সামনে শুধুই আলো, খোলা পথ, প্রশস্ত পথ। এগোতে হবে তোমাকে, লড়তে হবে, হাঁটতে হবে, তোমাকে জিততে হবে। পথ চলা এখনো অনেকটা বাকি, জীবনের তো সবে শুরু। এখন থেকে ডিপ্রেসড, হতাশ হয়ে গেলে চলবে? আলো তো তুমি দেখাবে, আলো তোমাকেই দেখাতে হবে। আগামী দিনের মেরুদণ্ড তোমরা তৈরি করবে। তোমরা শিক্ষক, তোমরা আগামীর অধ্যাপক, তোমরা আগামীর ভবিষ্যতের আলো জ্বালবে প্রতিটি যুব সমাজের মধ্যে, তাদের মনের মধ্যে। সেখানে তুমি ডিপ্রেস থাকলে কি করে চলবে? তুমিও পারবে। তোমার হাত ধরেই কলেজের মধ্যে, ছাত্র যুবর মধ্যে নতুন আশা জাগবে, চেতনা জাগবে। নিজেকে সেভাবে তৈরি করো। এই ছোট 2-1টা আঘাতে ভেঙে পড়লে চলবে না। আজকের দিনে যে সফল, যাকে দেখছো, যার ছবি দেখছো, যার ইন্টারভিউ দেখছো, গতবার তার রেজাল্টের আগেও ছিল নট কোয়ালিফাইড। আজকে কোয়ালিফাইড হয়েছে বলে তাকে তুমি দেখতে পাচ্ছ। তার জীবনেও এই অধ্যায়টা ছিল,
সে 6 মাস আগে পেয়েছে, তুমি 6টা মাস পরে পাবে। জীবনের প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেককে ধাপে ধাপে যেতে হয়। একতলাকে পার করে কেউ টুক করে 3 তলাতে উঠে যেতে পারে না। আর সাফল্যটা কোনো লিফট নয়, ওটা লাক নয়, ওটা হচ্ছে সিঁড়ির ধাপের মতো। জীবনের প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা অসফল অভিজ্ঞতা থেকে শিখতে হবে, লড়াই করতে জানতে হবে এবং সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে হবে। সাফল্যের সোপান রূপে আস্তে 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 সাফল্যের মুখ দেখতে পাবে। আবারও বলছি, আজকে তুমি যে অসফল হয়ে বসে আছো, ভাবছো না যে আমার দ্বারা কিছু হবে না, ভুল ভাবছো। তোমার এই জায়গাতে আজকে যার ছবি তুমি দেখছো, এই মানুষটাও, আমি নিজেও প্রথমবার নেট পরীক্ষায় কিন্তু পাশ করতে পারিনি। জেআরএফ অনেক দূর। সো প্রত্যেকের জীবনে এই অধ্যায়টা আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। ওই যে ভাবছো না আমার দ্বারা হবে না, হাল ছেড়ে দেব, ভুল ভাবছো। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা বিষয় কি, সমাজে অনেকে বলবে এত বছর ধরে দিলি, তোর দ্বারা আর হবে না, তুই বরং বাবার ব্যবসাটা ধরলে ভালো করতিস, তুই বরং একটা স্টার্ট আপ খুললে ভালো করতিস, তুই বরং এটা করলে ভালো করতিস। দেখো, আমাদের ভারতবর্ষের যত বড় বড় বিজ্ঞানী, তারা ইসরোতে তুমি দেখতে পাবে না, তোমার পাড়ার চায়ের দোকানে দেখতে পাবে। এটাই ভারতবর্ষের বর্তমান অবস্থা। তারা সব জানে করোনার সময় কি খেতে হবে, কি করতে হবে, কি না করতে হবে। এদিকে তার মুখে মাস্ক নেই, কিন্তু করোনা সম্পর্কে সে সব জানে। এবং সবথেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি। তারা এই সমস্ত জায়গা থেকে বড় বড় পিএইচডি করে ফেলেছে। কিন্তু তুমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটির মতো বড় বড় ইউনিভার্সিটি থেকে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়েছো নিজের সাবজেক্টে। তাই ফেসবুক ইউনিভার্সিটির অভিজ্ঞতা তোমার জীবনের অভিজ্ঞতাকে চেঞ্জ করতে পারবে না। সো আমি একটা কথা বলবো, যে সিদ্ধান্ত তুমি নিজে নিয়েছো, সিদ্ধান্ত এতটাই শক্ত হতে হবে, এতটাই কঠিন হতে হবে যে তোমার লক্ষ্যে অন্যে কে কী বললো শোনার কোনো সময় থাকবে না। তুমি তোমার লক্ষ্যের প্রতি এতটা ডেডিকেটেড হবে, তুমি তোমার লক্ষ্যের প্রতি এতটা স্থির থাকবে যে ওই জায়গা থেকে তোমাকে কেউ এক চুলের জন্যেও এদিক ওদিক করতে পারবে না। এই মাইন্ডসেটটা তোমাকে রাখতে হবে। নেক্সট আসবো এই মাইন্ডসেটের কথায়। একজন নেট যে পরীক্ষার্থী বারবার হাল ছেড়ে দিচ্ছ, তার মাইন্ডসেট কেমন হওয়া উচিত? আমি জানি এই কথাগুলো তুমি বলতেই পারো, স্যার ইউটিউবে এই কথাগুলো বলা খুব সহজ। দেখো, অভিজ্ঞতা থেকে কথা বলছি, নিজের জীবনের অভিজ্ঞতা, হাজারো ছাত্রছাত্রীর তাদের অসফল থেকে সফল হয়ে ওঠার অভিজ্ঞতা, সেই জায়গা থেকে কথাগুলো বলছি। শুধু যদি এটাকে ইউটিউব ভিডিও বলে মনে করো, স্কিপ করে বেরিয়ে যাও, তোমার জন্য আজকের এই সেশনটা নয়। কিন্তু যদি মনে করো যে না, এখান থেকেই আমি আমার বাউন্স ব্যাকটা করব, আবার ফিরবো লড়াইয়ে, আবার লড়াই করে দেখাবো আমিও পারি, তাহলেই এই ভিডিওটাতে থাকো, তাহলেই এই ভিডিওটা তোমার জন্যে। ঠিক আছে? তো মাইন্ডসেট কেমন হওয়া উচিত একটা স্টুডেন্টের যে নেট বা সেট ক্র্যাক করবে? সবার প্রথমে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আমরা গান শুনেছি, কিন্তু এবার শুনলে হবে না, শোনার সঙ্গে সঙ্গে শ্রবণ মনন নিদিধ্যাসন প্রতিনিয়ত নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে। হাল ছেড়ো না, বরং আমার কলমটাকে আরও শক্ত করে ধরতে হবে, আমার লক্ষ্যটাকে শক্ত করে ধরতে হবে, আমার স্বপ্নটাকে এমনভাবে গভীর চেতনায় ঢুকিয়ে আনতে হবে, দেখতে হবে যেন সেই স্বপ্ন আমাকে ঘুমোতে না দেয় যতক্ষণ না আমি পাসটা করছি। প্রতি মুহূর্তে নিজের মধ্যে কুড়ে কুড়ে খায় আরও কি করতে হবে শিওর সাকসেসের জন্যে, আমাকে নেটটা পেতেই হবে, আমাকে নেটটা ক্র্যাক করতেই হবে, 6 মাস 1 বছর পরে নয়, আগামী জুনেই নেটটা পেতে হবে। এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে। আর স্যার এতবার হয়নি, আজকে কি করে হবে? এতবার এত রকম করে চেষ্টা করলাম, হলো না, আপনি বললেই হয়ে যাবে, এত সহজ? আমি এখানে ছোট্ট একটা কথা বলি। এডিসন নাম শুনেছ নিশ্চয়ই, 62 বছর বয়স,
সারাদিন ল্যাবে নতুন কিছু আবিষ্কার করার জন্যে কাজ করে চলেছেন। একদিন কাজ শেষ করে ল্যাব বন্ধ করে অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু বন্ধ করে বাড়ি চলে গেছেন। সকালবেলা এসে দেখছেন অ্যাসিস্ট্যান্ট পুরো ল্যাব জ্বলে গেছে, পুরোটা আগুনে জ্বলে গেছে, কিচ্ছু নেই, পুরোপুরি একদম শেষ, নিশ্চিহ্ন। এত বছরের এত মেহনত, যা কিছু অ্যাডিশন করেছিলেন সমস্ত কিছু আগুনের করাল গ্রাসে ভস্মীভূত। এডিসন যখন আসলেন তখন তিনি এক দৃষ্টিতে তার ল্যাবের দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে সবাই যখন সামনে যাচ্ছেন উনি হাসছেন। তো একজন জিজ্ঞাসা করলেন যে আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট তিনি যখন কাঁদছেন, আপনার এত বছরের মেহনত, আপনি হাসছেন, আপনার এত বছরের এত কিছু সব তো চলে গেল। এডিসন একটা কথাই বলেছিলেন, আমার করা সমস্ত ভুল আজ মুছে গেল, আমি আবার নতুন করে শুরু করব। এই মাইন্ডসেটটা তোমার দরকার। এত বছর ধরে এই যে তুমি ফেল ফেল ফেল, নট কোয়ালিফাইড নট কোয়ালিফাইড নট কোয়ালিফাইড, এই অধ্যায়টাকে ছুঁড়ে ফেলে দাও, এই অধ্যায়টাকে ছুঁড়ে ফেলে দাও। দেখবে আমাদের বাড়িতে যখন সবজি আসে, ধরো সবজি রেখে দেওয়া হয়েছে, আমরা দেখেছি ছোটোবেলায় বাড়িতে ফ্রিজ ছিল না, বেগুনের একটা অংশ পচে গেছে, তাহলে কি পুরো বেগুনটাই ফেলে দিত? আলুর একটা অংশ পচে গেছে, মায়েরা দেখবে কখনোই পুরোটা ফেলে দিত না, কি করতো ওই পচা অংশটুকু কেটে বাদ দিত, যতটা নেওয়া যায় ততটা পুরোটা নিয়ে নিত। জীবনের একটা অধ্যায়ের কিছুটা সময়, প্রস্তুতির কিছুটা সময় তোমার খারাপ গেছে, সেই খারাপটার জন্য তোমার জীবনটা খারাপ হয়ে যায়নি, পুরো বইটা খারাপ হয়ে যায়নি, একটা চ্যাপ্টারের খানিকটা অংশ খারাপ, বন্ধ করে দাও না চ্যাপ্টারটাকে, বরং ওই চ্যাপ্টার থেকে যে নলেজটা তুমি গেইন করেছো, যে অভিজ্ঞতাটা তুমি গেইন করেছো, সেটাকে কাজে লাগাও তুমি তোমার সাকসেসের জন্যে। সো এই মাইন্ডসেট দরকার। যা ভুল হয়েছে হয়েছে, সমস্ত কিছুকে আমি বিসর্জন দিলাম, আবার নতুন করে শুরু করব, এই মাইন্ডসেট নিয়ে এগোতে হবে। এবার বলি, এই যে মাইন্ডসেটের কথা বললাম, নতুন করে শুরু করার কথা বললাম, এবার আসছি বেশ আসল জায়গাতে। আসল জায়গাটা কি? যেটা যে কেন নেটটা হচ্ছে না তোমার, এগুলো তো আনুষঙ্গিক কারণ। আসল কারণটা হচ্ছে তোমার যে জায়গাটা, তুমি যেটা পড়ে বা প্রস্তুতি নিয়ে ভাবছো ফুলফিল বা ফুল ফ্লেজেড তুমি প্রস্তুত পরীক্ষাটা দেওয়ার জন্যে বা ক্র্যাক করার জন্যে, সেখানে অনেকটা ফাঁক ফোকর রয়ে গেছে। যে ফাঁক ফোকরগুলোর জন্যে তোমার নেটটা ক্লিয়ার হচ্ছে না। কি বললাম? তুমি তোমার প্রস্তুতির সময়ে যেভাবে প্রস্তুতি নিয়েছো, দেখো যারা মিনিমাম 3 বার নেট দিয়ে ফেলেছো, ফেল করে ফেলেছো, অন্তত এটুকু বলতে পারি যে তাদের অন্তত নেটের সিলেবাসটার সঙ্গে পরিচিতি আছে, নেটের পুরো জায়গাটা সে জানে। হ্যাঁ, এবার কি তার সামান্য জ্ঞান আছে, বিশেষ অধ্যয়ন নাও থাকতে পারে, এবার সেই বিশেষ অধ্যয়নটা কিভাবে করা উচিত সে বুঝতে পারছে না, ওই জন্যই ফেল করছে। সেই জন্যই তো এই ভিডিওটা দেখছো, আমি জানাবো। তাহলে কারণটা কি? প্রথম কারণ না, তোমাকে তোমার যে বিষয়টা, তোমার যে সিলেবাসটা, তুমি সেটা জানলেও তোমার প্রস্তুতির মধ্যে অনেকটা ফাঁক ফোকর রয়ে গেছে, সে কারণেই তুমি নেটটা পাস করতে পারছো না। কারা কারা আমার সঙ্গে একমত প্লিজ কমেন্ট করো। আর যদি মনে হয় এই ভিডিওতে যে কথাগুলো বলছি সেই কথাগুলো মিলে যাচ্ছে তোমার সাথে, তোমার লাইফের সাথে, তোমার ভাবনা চিন্তার সাথে, তোমার মননের সাথে, একটু লাইক করে দিও, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ার করে দিও এই ভিডিওটা। কারণ অনেকেই হয়তো এরকমই গুমরে গুমরে কাঁদছে তোমার মতোই, স্বপ্ন দেখছে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারছে না, সঠিক পথ দেখতে পাচ্ছে না, আলো দেখতে পাচ্ছে না বলে। সো এই ফাঁক ফোকর ব্যাপারটা কীরকম? তোমার মনে হচ্ছে প্রস্তুতি কমপ্লিট, কিন্তু কমপ্লিট নয়। কীরকম? একটা ছোট্ট উদাহরণ, আমার কাছে যদি একটা কাঁচের বোতল থাকতো, জার থাকতো, আমি ভালো করে বোঝাতে পারতাম। একজন কি করলেন, একটা জার নিলেন, একটা বড় জার নিয়ে কি করলো, তার মধ্যে একটা বড় সিমেন্টের চাই বা ইটের ঢেলা রেখে দিল, দিয়ে মুড়ে দিল, দিয়ে এবার তার ছাত্রদেরকে দেখাচ্ছে সেই অধ্যাপক, আচ্ছা এই বোতলটা কি ভর্তি? বলছে হ্যাঁ, পুরোটাই তো একটা ইটের চাই দিয়ে ভর্তি।
ভালো কথা। তারপর তিনি কী করলেন, ঢাকনাটা খুললেন, খুলে কী করলেন, কিছু মার্বেল মানে গুলি, আমরা ছোটোবেলায় যে গুলি খেলি না, ওর মধ্যে দিল। তো মোটামুটি 20, 25, 30টা গুলি ওর মধ্যে ঢুকে গেল, কারণ ফাঁক ফোকর তো ছিলই। বলছে দেখো তো এটা কি পূর্ণ? বলছে হ্যাঁ, এবার একদম সঠিকভাবে পূর্ণ হয়েছে। এবার আবারও তিনি খুললেন, খুলে কী করলেন, এক মুঠো বালি নিলেন, বালি নিয়ে আস্তে করে সেই কৌটোর মধ্যে ঢুকিয়ে দিল। তাহলে কি হচ্ছে, ওই মার্বেলের পাশেও যে একটু একটু ফাঁক ফোকরগুলো ছিল, বালি দিয়ে সেটাও পূর্ণ হয়ে গেল। আবার দেখাচ্ছেন এটা কি পূর্ণ? সকলে বলছে একদম পূর্ণ স্যার, আর একটুও তিল ধারণের জায়গা নেই, বালি তো উপচে পড়ছে। এবার তিনি কি করলেন, ওইটার মধ্যে তার ব্যাগে থাকা খাবার জল ঢেলে দিলেন, দিয়ে যখন সবার সামনে দাঁড় করালেন, এবার দেখো তো পূর্ণ কিনা। তখন বলছে পূর্ণ। তাহলে কি পূর্ণতার দৃষ্টিভঙ্গি ওদের কাছে আলাদা, স্যারের কাছে আলাদা। অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে সত্যিকারের পূর্ণ কিনা। তো তুমিও যেটাকে পূর্ণ বলে ভাবছো, আসলে সেটা পূর্ণ নয়। যদি পূর্ণ হতো তাহলে তোমার স্বপ্নটাও পূর্ণ হয়ে যেত। কি বললাম, যদি সত্যি তোমার নলেজটা পূর্ণ হতো নেটের রেসপেক্টে, নেট এক্সামের রেসপেক্টে, তাহলে তোমার স্বপ্নটাও, নেট সেট পাওয়ার স্বপ্নটাও এতদিনে পূর্ণ হয়ে যেত। এটা আমি বিশ্বাস করি। তাহলে এই ফাঁক ফোকরগুলো খুঁজে বার করতে হবে। সেই ফাঁক ফোকর খুঁজে বার করতে গেলে কি করতে হবে না, সেলফ অ্যানালিসিস। এই সেলফ অ্যানালিসিস, সেলফ ইভ্যালুয়েশন এগুলো করতে হবে। কিভাবে করতে হবে, একদম ইউনিট ধরে বসতে হবে, বসে দেখতে হবে আমার ফাঁক ফোকর কোথায়। কিভাবে দেখতে হবে, ইউনিট ধরে, টপিক ধরে, পরীক্ষা দিয়ে সেখান থেকে বার করতে হবে তোমার ফাঁক ফোকর কোথায় আছে। বার করে সেই জায়গাগুলোকে তোমাকে ধরতে হবে শক্ত হাতে। ধরার আগে যেমন আমরা কি বলেছিলাম আগের দিনের ক্লাসে, যে তোমার কোন টপিক, কোন সাব টপিকগুলো উইক। তোমাদের ক্ষেত্রে বলবো কোন ইউনিটের কোন এরিয়াটা উইক। তোমাদের ফাঁক ফোকরটা আরও বড়ো। যারা নেট পেয়ে বসে আছে তাদের ফাঁক ফোকরটা ছোট, সূক্ষ্ম। কিন্তু যারা এখনও একবারও নেট পাওনি, ঠিক আছে, বারবার ফেল হচ্ছে একটুর জন্যে, ওই একটুটা কিন্তু আসলে একটু নয়। তুমি ওইদিকে বেশি করে পড়বে, অন্যদিকে সমস্ত অ্যাসপিরেন্টসও বেশি করে পড়বে, ঠিক আছে। প্রশ্ন সহজ হলে কাট আপ হু হু করে ওপর দিকে বেড়ে যাবে, তোমার নাম্বারও বাড়বে, কিন্তু কাট আপকে ছুতে পারবে না। প্রবলেম এটা প্রত্যেক বছর ফেস করছো। তাই ওই একটা প্রশ্নের জন্য হয়নি, দুটো প্রশ্নের জন্য হয়নি, এখনও যদি এই মূর্খের স্বর্গে বাস করো যে একটা প্রশ্ন ঠিক করলেই পরের বার ঠিক হয়ে যাবে, ভুল করছো। আগের ভিডিওটা দেখে নিও, তোমার এই ভ্রান্ত ধারণাটা কেটে যাবে। বোঝাতে পারছি? সো তোমাদের কাজ হবে যে আমি আমার বিষয়ের কোন এরিয়াটা আমি এখনও দুর্বল, ওটাকে ডিটেক্ট করা এবং সঠিকভাবে সেই জায়গাটাকে অ্যানালিসিস করা। এই যে ডিটেক্ট যখন করবে, সবার আগে দেখো যে কী কী মিস্টেক হচ্ছে, সেই মিস্টেকগুলোর কী ধরনের, টাইপস অফ মিস্টেক, যেটা নিয়ে আগের দিনও কথা বলেছিলাম, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে কী কী মিস্টেকের ধরন হতে পারে সেটা বলে দিই। প্রশ্নের ভাষা বুঝতে পারছো না। পেপার ওয়ানের ক্ষেত্রে অনেকেরই সমস্যা থাকে যে আমি ইংরেজিটা বুঝতে পারি না, হিন্দিটাও ভালো করে বুঝতে পারি না, তো প্রশ্নের ভাষা বুঝতে পারছো না। তাহলে তোমাকে ওই জায়গার উপরে কাজ করতে হবে। কেউ কেউ প্রশ্ন শৈলী, প্রশ্ন বলার যে ধরন সেটা বুঝতে পারছো না, মানে প্রশ্নের উপস্থাপনের ধরন, তাহলে সেটার উপরে কাজ করতে হবে। কেউ কেউ প্রশ্নের টাইপ বুঝতে পারো না, যেমন সাপোজ অনেকের ক্ষেত্রেই অ্যাসারশন রিজনিং টাইপের যে সমস্ত প্রশ্নগুলো বর্তমানে প্রচুর পরিমাণে আসছে, সেই প্রশ্নগুলো অনেকেই মানে সেই একদম ভুলাইয়ার মতো, কোনটা করব না, কি করব বুঝে উঠতে পারো না। যদি তোমারও মনে হয় অ্যাসারশন রিজনিং, প্লিজ কমেন্ট করো। আমি অন্তত তোমাদের কমেন্ট থেকে বুঝতে পারবো যে আমার সঙ্গে তোমরা একমত কিনা, রিলেট করতে পারছো কিনা, তোমাদের প্রবলেমগুলো সত্যিই আমি ধরতে পারছি কিনা। তাহলে অ্যাসারশন রিজনিংয়ের টাইপের এই প্রশ্নগুলোকে নিয়ে তোমাকে এক্সট্রা একটা এফোর্ট দিতে হবে, বুঝতে হবে যে অ্যাসারশন রিজনিং কী ধরনের প্রশ্ন, কিভাবে করতে হয়, তার স্টাইল কি, তুমি যেখানে পড়ছো বা যে টিচারের কাছে পড়ছো, ঠিক আছে, তার শরণাপন্ন হতে হবে এবং অ্যাসারশন রিজনিং টাইপের প্রশ্ন প্রচুর প্র্যাকটিস করতে হবে। আরও কী ধরনের প্রশ্ন হতে পারে
না প্রশ্নের ধরনের পরিবর্তন। যেমন দেখবে এখন প্রশ্ন হচ্ছে খুব লেন্দি এবং এমনই প্রশ্ন হচ্ছে খুব টাইম কনজিউমিং। কি বললাম? খুব টাইম কনজিউমিং। তুমি একটা প্রশ্নের জন্য তোমাকে ওখানে 2 মিনিট পড়তে হবে, প্রশ্নটাকে বুঝতে হবে, তারপরে উত্তর করতে পারবে। ওই টুক করে রঘুবংশের কতগুলো স্বর্গ আছে বা অভিজ্ঞান শাকুন্তলমের কতগুলো অঙ্ক আছে, এইসব প্রশ্ন এখন আর আসে না। ঠিক আছে? তাহলে এই যে তুমি ভাবছো টাইম টেকিং প্রশ্ন, এখানে তোমার সময় চলে যাচ্ছে, সে কারণে তুমি সব উত্তর করে আসতে পারছো না, এটাই তোমার মিস্টেক। তাহলে কি করতে হবে? লেন্দি কোশ্চেন, প্যারাগ্রাফ ধর্মী কোশ্চেন, সুশুদ্ধ অশুদ্ধ প্রশ্ন, ম্যাচিং প্রশ্ন তোমাকে বেশি 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 প্র্যাকটিস করতে হবে আগামী 6টা মাস। বোঝাতে পারছি? আরও একটা জিনিস থাকে যেটা অনেকেই করে, সাজেস্টিভ ইউনিট পড়ে যাও তোমরা। এখন কিন্তু নেটের যা ধরন, এতে সাজেস্টিভ ইউনিট পড়ে গিয়ে নেট পাস করা কঠিন। কেন কঠিন বলছি? দেখবে এখন ম্যাচিং দেওয়া প্রশ্ন আসে, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তাই তুমি যদি সেখানে সাজেশন করে পড়ো, 2টো ম্যাচ করতে পারছো, বাকি 2টো মেলাতে পারছো না, আন্দাজে টিক করে আসবে, আলটিমেটলি নেটটা হবে না। সো সব জায়গাটাকে পড়তে হবে। তো ওই জন্যে সবার আগে কি বললাম, কোন এরিয়ায় তোমার প্রবলেম সেটাকে আগে দেখতে হবে, সেটাকে রেকটিফাই করতে হবে স্টাডি প্ল্যান, স্মার্ট স্ট্র্যাটেজির মাধ্যমে, সেটা নিয়ে কথা বলবো। এবং এই মিস্টেকগুলো যখন তুমি আইডেন্টিফাই করছো, তখন কি ধরনের মিস্টেক তোমার হচ্ছে তুমি সেটাকেও আইডেন্টিফাই করো এবং সেটার ওপরেও কাজ করো। দেখো, মিস্টেক শুধু যে তোমার নলেজ থাকলেই যে লোকে নেট পাস করে তা কিন্তু নয়, নলেজ তার সঙ্গে টেকনিক এটাও লাগে। এবং এই পরীক্ষাটা তুমি কিভাবে হ্যান্ডেল করছো পরীক্ষার হলে বসে, সেটাও মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেটার জন্য প্রস্তুতি কিন্তু শুধু পরীক্ষার আগে একটা পরীক্ষা দিয়ে হয় না, সারা বছর ওরকমই প্ল্যাটফর্মে ওইভাবেই নিজেকে প্রস্তুত করতে হয়। বোঝাতে পারছি? তো এই জায়গাগুলো তোমাকে দেখতে হবে। ক্লিয়ার? আর আমার হচ্ছে না বলে বসে থাকলে হবে না, অজুহাত দেখালে হবে না। তোমায় কি করতে হবে? তোমাকে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে নতুন ধরনের প্রশ্নের সাথে। যে জায়গাগুলো, যে ধরনের মিস্টেক তুমি করছো, সেই ধরনের প্রশ্ন তোমাকে সম্মুখীন হতে হবে এবং সেইভাবেই পড়াশোনাটা করতে হবে। আর পার্টিকুলার যে এরিয়াগুলোতে মেনলি মিস্টেক হচ্ছে, মানে সাবজেক্টের, সেই এরিয়াগুলোকে ডিটেক্ট করে তোমাকে এগোতে হবে। তো এরপর আর 2টো জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে কি, এক হলো একটা স্মার্ট অ্যান্ড এফেক্টিভ স্টাডি প্ল্যান। কি আমি আগের দিন বলেছিলাম, এই যে বললাম না যে তোমার উইক এরিয়াগুলো খুঁজে বার করবে, সেগুলোকে কি করে তুমি উইক থেকে স্ট্রং তোমার জায়গাতে পরিণত করবে। দেখবে অনেকে বলে তুমি যদি জীবনে সফল হতে চাও, তোমার দুর্বলতাটাকেই সফলতাতে পরিণত করো। দেখবে অনেকে খেলতে খুব ভালোবাসে, সচিন তেন্ডুলকার খুব খেলাধুলা করতো, তাকে শত চেষ্টা করেছে পড়াশুনো করার জন্যে, সে কিন্তু পড়াশুনোয় খুব একটা ভালো নয়। তো তাকে কি করা হলো, সঙ্গে সঙ্গে তার কেরিয়ারটাই ওই ক্রিকেটে করে দেওয়া হলো, ক্লিক করে গেল। তাহলে ওটাকে লোকে ভাবতো কি ওর মাইনাস পয়েন্ট, নেগেটিভ দিক সবাই ভেবেছিল, যে সারাদিন খেলা করছে, এর দ্বারা কি হবে। অথচ আজকে সেই খেলা নিয়েই ও নিজের কেরিয়ার তৈরি করে ফেলেছে। সচিন কে না চেনে, সবাই চেনে, সারা বিশ্ব চেনে এক নামে। তো তোমাকেও এরকমভাবেই এগোতে হবে। বোঝাতে পারছি? সো সবার আগে কি করতে হবে, ওই দুর্বল জায়গাগুলোকে তোমার স্ট্রং জোন করে তুলতে হবে। কিন্তু হাউ, কিভাবে? স্মার্ট অ্যান্ড এফেক্টিভ স্টাডি প্ল্যানের মাধ্যমে। একটা স্মার্ট অ্যান্ড এফেক্টিভ স্টাডি প্ল্যান কি? 2 ধরনের মানুষ হয়। এক ধরনের ছেলে মেয়ে যারা, স্যার আমি না এটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। সে শুধু বুঝতে পারছে না, বুঝিয়ে দিন বলে চলে এসছে। এবার স্যার বোঝাচ্ছে, স্যার বুঝিয়ে দিল, সেও মাথা নেড়ে দিল এবং মাথা নেড়ে চলে গেল। দিয়ে তার মনে হলো সেই মুহূর্তে হ্যাঁ খুব বুঝেছি। আলটিমেটলি বাড়িতে গিয়ে রেখে দিল। বাড়িতে একটা কোনো অনুষ্ঠান ছিল, পিকনিক ছিল, সরস্বতী পুজো ছিল, 3-4 দিন 5 দিন পড়া হয়নি। তারপরে গিয়ে সে যখন খাতাটা খুলছে, আগের যা অবস্থা এবং এই 10 দিন পরের অবস্থা সেম। আলটিমেটলি ওই যে স্যারের সামনে এতগুলো মাথা নাড়লো, হ্যাঁ সব বুঝতে পেরেছি, তার 5% তার মাথায় আছে, বাকি 95% মাথা থেকে বেরিয়ে গেছে। এবার সে পুনরায় স্যারের কাছে গিয়ে আর লজ্জায় বলতে পারছে না, স্যার আর একবার বুঝিয়ে দিন।
কি ঠিক বলছি না ভুল বলছি? কার কার এই সমস্যা হয় একটু লেখো, কমেন্ট করো। আমি কমেন্ট চাই, প্রচুর প্রচুর কমেন্ট চাই। তোমরা যারা দেখছো প্রত্যেকের কমেন্ট চাই। আলটিমেটলি দুর্বল জায়গা দুর্বলই থেকে গেল। সেকেন্ড টাইপ যারা, তারা কি করে? তারা যখন যে জায়গাটা বুঝতে পারে না, সবার আগে চেষ্টা করে টেক্সট বুক, তার কাছে থাকা নোটস বা ইউটিউব চ্যানেল, মানে চারিদিক থেকে যত রিসোর্স তার কাছে ইনস্ট্যান্ট অ্যাভেলেবেল আছে, সে কী করে? সেগুলোর ওপরে আগে ওয়ার্ক করে, দেখে সেখান থেকে সে বুঝতে পারছে কি না। হ্যাঁ, 100% সে বুঝতে পারে না, এটা স্বাভাবিক। সে কী করে? সেখান থেকে বোঝার সময় সে এগুলোকে নোট ডাউন করে নেয়, তার উইক এরিয়াগুলো কি, ওই জায়গাটার মধ্যে কোন কোন জায়গাগুলো সে একেবারেই কিছু বুঝতে পারছে না। তার মানে কি, দেখো, সে কিন্তু তার ওই শিক্ষার প্রবেশটা তার হয়ে গেছে। এরপরে সে স্যারের কাছে আসে, এসে সে যখন বুঝছে, তখন সে যে জায়গাগুলো আগে পড়ে এসছে, বুঝে এসছে ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রিসোর্স থেকে, সেগুলো তো ইটস ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে জায়গাগুলো বুঝতে পারেনি, সেইগুলোকে বারবার স্যারের কাছে প্রশ্ন করে জিনিসগুলোকে ক্লাসের সময় ক্লিয়ার করে নিয়ে সে বাড়িতে ফিরছে। এবং বাড়িতে ফেরার পর তার পরদিন বা সেই দিন রাতেই সে পুরো ক্লাসটা একবার রিভিশন দিয়ে নিচ্ছে এবং সাথে একটা হ্যান্ডি নোটস ক্রিয়েট করে নিচ্ছে। এবার বলো তো, এরকম যে করছে, সে কি আদৌ আর কখনো ভুলবে? ওই খাতাটা খুললেই তো তার মনে পড়ে যাবে। এটা হচ্ছে একটা এফেক্টিভ স্টাডির প্রাথমিক রূপ। আর বিএসএসসিআই আমরা এই জায়গাটা নিয়েই প্রায় গত 1.5 বছর ধরে কাজ করছি, যে কি করে এই লাইভ ক্লাস, এই অনলাইন ক্লাসকে আরও এফেক্টিভ করে তোলা যেতে পারে। এবং আমরা আমাদের সিস্টেমের মধ্যে প্রচুর পরিবর্তন এনেছি গত লাস্ট 1.5 বছরে, যেখানে তোমার স্টাডি প্ল্যানকে আরও এফেক্টিভ করে তুলবে, আরও তার গতিকে 10 গুণ বাড়িয়ে দেবে, পড়াশোনার গতিকে। যেমন কিভাবে, আমি প্রথমেই তুমি ওই উইক জায়গাগুলোকে আইডেন্টিফাই করবে। কিভাবে করবে? না, আমাদের কোশ্চেন ব্যাংক গিয়ে প্র্যাকটিস করো। তোমার মনে হচ্ছে তোমার ইউনিট 1টা ভালো হয় না, ঠিক আছে, তো ইউনিট 1-এর মধ্যে আমি যদি সংস্কৃতই দেখি, তার মধ্যে কি আছে? না, বৈদিক সূক্ত আছে, বেদ আছে, অনেক কিছুই আছে। বৈদিক সূক্ত, নিরুক্ত, বেদাঙ্গ, ঠিক আছে, পাণিনীয় শিক্ষা, এই সমস্ত কিছু আছে। এবার সবগুলো তো আর তোমার উইক পয়েন্ট নয়। তুমি সেখান থেকে কি করে বুঝবে? না, তুমি আমাদের কোশ্চেন ব্যাংকে চলে গেলে, বা আমাদের PYQ যে কোশ্চেন ব্যাংক, তার মধ্যে চলে গেলে। তার মধ্যে গিয়ে তুমি একে একে বেদের জায়গা দিলে, না, বেদতে দেখছো মোটামুটি ঠিকঠাক 80% 90% নাম্বার আসছে। এবার তুমি এরকম করতে করতে নিরুক্তে গেলে, হ্যাঁ, নিরুক্তও মোটামুটি ভালো নাম্বার আসছে। এরপর তুমি পাণিনীয় শিক্ষায় গেলে, না, পাণিনীয় শিক্ষা থেকে তুমি 30%-এর বেশি তুলতেই পারছো না। তার মানে কি? তোমার পাণিনীয় শিক্ষায় দুর্বলতা আছে। এবার তুমি কি করবে? তোমার দুর্বল জায়গা ডিটেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার কি করবে? তুমি সঙ্গে সঙ্গে চলে গেলে পাণিনীয় শিক্ষার টেক্সট বুক। নিজের কাছে কোনো না কোনো টেক্সট বুক আছে, ঠিক আছে। দেখো, টেক্সট বুক মাতৃদুগ্ধ সমান, না থাকলে কিনে নাও। সোজা কথা, শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। শুধু নোটস পড়ে জীবনে কিচ্ছু হবে না, এই মিথ্যা কথা বলে লাভ নেই। আমরাও নোটস দিই। নোটস হচ্ছে রিভিশনের জায়গা। তোমার ভিত তোমার টেক্সট বুক। আজকালকার দিনে নেটে যা প্রশ্ন আসছে, টেক্সট বুক পড়ো, তারপর নোটসে এসো। ক্লাস করতে হবে, নলেজ লাগবে, ইন ডিটেলস নলেজ লাগবে, ইন ডেপথ নলেজ লাগবে। বোঝাতে পারছি? তো এবার টেক্সট বুক তুমি পড়ে মোটামুটি একটা ধারণা হলো, তুমি নোটস নিলে নিজের মতো। এরপর বিএসএসসিআইয়ের ভিডিও লাইব্রেরি আছে। এই যে টেক্সট বুকটা মোটামুটি একটা পড়লে যেটা ধারণা হলো, এতে দেখবে কিছুটা আপছা, কিছুটা ভাষা, কিছুটা বোঝা গেল, কিছুটা মাথার ওপর দিয়ে গেল, কিছুটা বোঝা গেল না, কিছুটা বইতে নেই মনে হচ্ছে, আর একটু থাকলে ভালো হতো, ইত্যাদি প্রভৃতি অনেক কিছু মনে হবে। এবার কি করলে? বিএসএসসিআইয়ের ভিডিও লাইব্রেরিতে চলে গেলে। ভিডিও লাইব্রেরি গেলে ইউনিট 1 পাণিনীয় শিক্ষা, পুরো একটা 1.5 ঘন্টার ক্লাস বা 3টে 1.5 ঘন্টার ক্লাস পরপর তুমি করে নিলে। তখনও কিন্তু বিএসএসসিআই লাইভ ক্লাস আসেনি, এখনও ক্লাসে আমি যাইনি, তার আগের কথা বলছি। ভিডিও লাইব্রেরি দেখে নিলে তুমি তো ওখানে লাইভ ক্লাসেরই রেকর্ডেড জিনিসটা পুরো আমরা সুন্দর করে তৈরি করে রেখেছি তোমাদের জন্যে, যাতে যে কোনো দিন, যে কোনো সময়, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি পড়তে পারো। তোমার পড়ার ক্ষেত্রে কোনো রকম বাধা গণ্ডি না থাকে যে ওই বুধবার আর শুক্রবার রাত্রি 8টায় পড়তে হবে, না।
বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ তোমার কাছে থাকা মানে 24/7 তুমি যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, হাতে ফোন আর ইন্টারনেট কানেকশান দুটো যদি ঠিক থাকে, তোমার ক্লাসরুম রেডি তোমার জন্যে, তোমার টিচার রেডি তোমার জন্যে, তোমার গাইড রেডি তোমার জন্যে, তোমার পরীক্ষক তোমার মক টেস্ট নেওয়ার জন্য রেডি, অলওয়েজ আনলিমিটেড। 24/7 আমরা আছি তোমার সাথে। এভাবে পড়াশুনো করতে হবে। এবার ভিডিও লাইব্রেরি তুমি দেখলে, ভিডিও লাইব্রেরি দেখে সেখান থেকেও নোটস নিলে, মোটামুটি যে জায়গাগুলো তোমার ক্লিয়ার ছিল না ক্লিয়ার হয়ে গেল। তারপরেও যদি কোথাও তোমার ডাউট থাকে, আছে আমাদের লাইভ ক্লাস, আছে আমাদের মডারেটর সাপোর্ট, ক্লাস করো, মডারেটর ম্যাডামকে ফোন করো, ঠিক আছে, ক্লাসের সময় স্যারকে জিজ্ঞাসা করো, জায়গাগুলোকে ক্লিয়ার করে নাও। এবং পাশাপাশি কি আছে, পাশাপাশি আছে আমাদের ই স্টাডি মেটেরিয়াল, সেখানে গেলেই তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ইউনিট 1-এর মধ্যে পাণিনীয় শিক্ষা, সুন্দর করে পড়ে নাও। তাহলে এই যে তুমি এতক্ষণ পড়লে, দেখো প্রত্যেকটা লেয়ারে একটা ছোট্ট জিনিস বলি, আজকে তোমরা যে দেখছো না, এই যে ঘরের ওপরে সুন্দর প্লাস্টার হয়ে রয়েছে, সুন্দর ঝাঁ চকচকে বাড়ি, একদিনে তৈরি হয়নি। প্রথমে ভিত হয়েছে, ছাদ হয়েছে, তার স্ট্রাকচার হয়েছে, তারপরে ইট গাঁথা হয়েছে, তার উপর প্রথম প্লাস্টার পড়েছে, দ্বিতীয় পড়েছে, তৃতীয়বার পড়ার পর ফিনিশিং হয়েছে, চতুর্থবারে একবার হোয়াইট সিমেন্ট পড়েছে, 2 নম্বরবার হোয়াইট সিমেন্ট পড়েছে, 3 নম্বরবারে হোয়াইট সিমেন্টের ফিনিশিং এসছে, তার উপরে প্রাইমার পড়েছে, তার উপরে গিয়ে কিন্তু কালার হয়েছে, তারপরে গিয়ে পেন্টিং, তবে অত সুন্দর লাগছে ওই দেওয়ালটা, না হলে নয়। নিজের কেরিয়ারেও যদি অত সুন্দর নিজেকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে একটা জিনিসের ওপরে এতগুলো লেয়ার চড়াতে হবে, এটা তুমি মানসিকভাবে মাথায় ঢুকিয়ে রাখো। একবার পড়বো হয়ে যাবে, হবে না। এটা পড়াশুনো, সাধনার জিনিস, এটা বাজারে কিনতে পাওয়া যায় না। এটা পেতে গেলে, এক্সপার্ট হতে গেলে সাধনা করতে হয়, এটা মাথায় রেখো। সো এবার ই স্টাডি মেটেরিয়াল তুমি দেখে নিলে, একটা রিভিশন হয়ে গেল, একটা ধারণা হয়ে গেল নেটের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট পাণিনীয় শিক্ষা থেকে। এরপরে তুমি চলে যাও পিওয়াইকিউতে, দিয়ে একবার নিজেকে পরখ করে নাও যে আলটিমেটলি তুমি যেগুলো পড়েছো, প্রশ্ন সেখান থেকে আসছে কিনা, বা প্রশ্ন যে এরিয়া থেকে আসছে সেই এরিয়াগুলো তুমি করতে পারছো কিনা। যদি না পারো, আবার তুমি চলে যাও আমাদের স্টাডি মেটেরিয়ালে, আরও ভালো করে পড়ো, আরও ইনডেপথ পড়ো। পড়ে এবার যখন মোটামুটি একটা তোমার তৈরি হয়ে গেল কনফিডেন্ট, চলে যাও আমাদের কোশ্চেন ব্যাংকে। কারণ একটা জিনিস বুঝবে, পিওয়াইকিউ কোশ্চেন ব্যাংকে যা প্রশ্ন আছে সেগুলো গত 10 বছরের প্রশ্ন। আগামী দিনে কেমন প্রশ্ন আসবে সেটাও তো তোমাকে দেখতে হবে। তার সঙ্গে তো ফাইটটা তোমার, পুরোনোদের সঙ্গে তোমার ফাইট না, ফাইট নতুন ধরনের প্রশ্নের সাথে। সেগুলো কোথায় পাবে? কোশ্চেন ব্যাংকে পাবে। কোশ্চেন ব্যাংকে গিয়ে সেগুলোকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, অ্যানালিসিস করতে হবে, কেন আমার উত্তর ঠিক হলো না, কেন ওই উত্তরটাই ঠিক। এবং সবশেষে আমরা নতুন ফিচার্স লঞ্চ করেছি, ফাউন্ডেশন মক টেস্ট। মনে হবে যেন একদম নেটের প্রশ্নে পরীক্ষা দিচ্ছ। আমি প্রথমেই বলে দিচ্ছি, কঠিন সেট, এবং শুধু সংস্কৃতের জন্য 100+ ফাউন্ডেশন মক টেস্ট, টপিক ওয়াইজ, সাব টপিক ওয়াইজ, ইউনিট ওয়াইজ আমরা রেডি করে দিয়েছি তোমার জন্যে। পরীক্ষা দাও। এভাবে যদি তুমি প্রস্তুতিটা নিতে পারো, আমি বলছি আগামী 6 মাসে তোমার নেট জিআরএফ হবে। বিএসএসসিআই এর কোর্স 1 বছরের হতে পারে, কিন্তু যদি কোনো স্টুডেন্ট মনে করে সে 3 মাসে বিএসএসসিআই এর কোর্স কমপ্লিট করতে পারে, থ্রু ভিডিও লাইব্রেরি, থ্রু পিওয়াইকিউ কোশ্চেন ব্যাংক, পিওয়াইকিউ প্র্যাকটিস সেট, কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পুরোটাই অ্যাপের মধ্যে দেওয়া আছে। এটা বলার ক্ষমতা রাখে বিএসএসসিআই। বিএসএসসিআই এর অ্যাপ ইটসেলফ একটা জগৎ। 24/7 টিচার্স তোমার জন্য রেডি আছে। তুমি যে কোনো সময় ভিডিও লাইব্রেরিতে চাও, যে কোনো ক্লাস, যে কোনো ইউনিট, যে কোনো টপিক তুমি পেয়ে যাবে। তোমাকে ইউটিউবে হাজারো ভিডিওর মধ্যে হারিয়ে যেতে হবে না কোনটা ভালো কোনটা মন্দ। আমরাই আমাদের এক্সপার্টদেরকে দিয়ে স্পেশাল গাইডেন্সের ক্লাস তোমাদের জন্য রেডি করে রেখেছি। আমরা তোমাকে মক টেস্ট খুঁজতে হবে না, বাজার চলতি বই দেখতে হবে না। স্ট্যান্ডার্ড প্রশ্ন, কোশ্চেন ব্যাংকে 3 লাখ প্রশ্ন আমরা দিয়ে রেখেছি। নেটে আগামী দিনে কীরকম প্রশ্ন হবে, ফাউন্ডেশন মক টেস্টে একেবারে বাছা বাছা প্রশ্ন আমরা দিয়ে রেখেছি। কোথাও যেতে হবে না, ওয়ান স্টপ সলিউশন। ওই যে বললাম, যদি বিশ্বাস করে থাকো
তাহলে একটা তরিই কিন্তু তোমাকে, ওই তরিটার ওপর ভর করে তুমি কিন্তু পুরো নদীটা পার করতে পারবে। 10টা নদীতে 10টা পা দিয়ে কোনো লাভ নেই। বোঝাতে পারছি? নেক্সট যেটা, তো এই সিস্টেমে আমাকে পড়াশুনো করতে হবে এবং সবথেকে বড় কথা নিয়মিত রিভিশন দিতে হবে। এই রিভিশনেরও টেকনিক আছে যেগুলো আমরা আমাদের স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করি। কখনো অবশ্যই আমি তোমাদের সঙ্গেও ভিডিওতে শেয়ার করব রিভিশন টেকনিক। আর কয়েক মিনিট আছে এই সেশনটা, আমরা জাস্ট এরপর ডেলি রুটিন নিয়ে আলোচনা করব। সারাদিনের কখন কি পড়া উচিত, কখন পেপার 1 কখন পেপার 2, যদি মিনিমাম 6টা ঘন্টা তুমি দিতে পারো 6 মাসের মধ্যে নেট হবে, আমি লিখে দিতে পারি, গ্যারেন্টি দিতে পারি, যদি বিএসএসসিআই তোমার সাথে থাকে। কারণ বিএসএসসিআই তোমার সাথে থাকলে তোমার পড়াশুনোর আনুষঙ্গিক সমস্ত কাজ আমরা করে দেবো। তোমার কাজ একটাই হবে, শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া, আর কিচ্ছু না। পিওআইকিউ কোশ্চেন ভাগ করে দেওয়া আমার দায়িত্ব, পিওআইকিউ কোশ্চেন রেডি করে দেওয়া আমার দায়িত্ব, কোশ্চেন অ্যানালিসিস করে দেওয়া আমার দায়িত্ব, তোমার উইক পয়েন্ট দেখিয়ে দেওয়া আমার দায়িত্ব, তোমার কাউন্সিলিং করা আমার দায়িত্ব, তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া আমার দায়িত্ব। তোমাকে শুধু পড়তে হবে, যা টার্গেট দেবো সেই টার্গেট অনুযায়ী এগোতে হবে। তোমার টার্গেট শিট রেডি করে দেওয়ার দায়িত্ব আমার। বোঝাতে পারছি? সো ডেলি রুটিন কী হবে? সকালে অন্তত ঘুম থেকে উঠেই পেপার 1 পড়বে অন্তত। কারণ নতুন জিনিস পড়তে খারাপ লাগুক, পড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে অন্য কিছু পড়লে ভালো হতো, তবুও পেপার 1টাই পড়বে অন্তত পক্ষে 2 ঘন্টা, এবং দিনের অন্য সময়ে অন্তত 4টে ঘন্টা নিজের সাবজেক্টটা পড়বে। এটা হচ্ছে প্রথম শর্ত। এই 6টা ঘন্টা তুমি যদি কন্টিনিউয়াস 6টা মাস পড়তে পারো, হাতে আর বেশি দিন সময় নেই, 125 দিন মতো হবে সামনের নেট পরীক্ষার, এই কটা দিন তুমি যদি পড়তে পারো, কাদের ক্ষেত্রে বলছি, একেবারে নতুনদের জন্য নয়, কিন্তু আমি আবারও বলছি, আজকের ভিডিওটা যারা বারবার নেট পরীক্ষা দিয়েছো কিন্তু সফল হতে পারছো না তাদের জন্যে, একেবারে নতুনদের জন্য। নতুনদের জন্য এই স্ট্র্যাটেজি নয়, নতুনদের স্ট্র্যাটেজি আরেকটু আলাদা, ঠিক আছে? সেটা নিয়ে পরশুদিন আবারও আসবো সন্ধ্যে 7টার সময়। সো সকালে 2 ঘন্টা পেপার 1, সারাদিনের মধ্যে 4 ঘন্টা পেপার 2, এই 6টা ঘন্টা সময় তোমাকে বার করতে হবে। এবং অবশ্যই শুধু পড়ে গেলে হবে না, পড়া মানে সেলফ স্টাডি, রিভিশন, মক টেস্ট, ওই 2 ঘন্টার সময়কে 3 ভাগে ভাগ করে নিতে হবে, এদিকে 4 ঘন্টার সময়কেও 3 ভাগে ভাগ করে নিতে হবে। ওই 2 ঘন্টার মধ্যে অন্তত আধ ঘন্টা যে টপিকটা পড়লে তার মক টেস্ট দিতে হবে। উইদাউট মক টেস্ট সেই দিনের পড়াশুনো কমপ্লিট হলো না। এই যে 4 ঘন্টা পড়ছো তার মধ্যে অন্তত 1 ঘন্টা মক টেস্ট আর রিভিশন মিলে 1টা ঘন্টা সময় রাখবে। বাকি 3 ঘন্টা তুমি কোনো একটা টপিক পড়ো, কোনো 2টো টপিক পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা পড়লে তার জন্য রিভিশন হয়। এবং সপ্তাহের শেষে সারা সপ্তাহে যা পড়েছো সেটার রিভিশন, মাসের শেষে সারা মাস যা পড়েছো সেটার রিভিশন। এভাবে 6টা মাস এগো। আমি দেখি কে তোমার সাকসেস আটকায়। মাত্র 6টা মাস এভাবে তুমি পড়াশুনোটা করো, আমি চ্যালেঞ্জ নিলাম, কেউ আটকাতে পারবে না। আরও একটা সাবধান বাণী শুনিয়ে যাই, আজকের ডেটে মনে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি করব, 6 মাস আগেও এটা করেছিলে, কিন্তু 6 মাস সেই রুটিনটা ফলো করতে পারোনি। একটাই জিনিস বলবো, অনেক বাধা বিপত্তি আসবে, যে কোনো ভালো কাজে বাধা বিপত্তি আসে, এবং যত শুভ কাজ আনন্দের মুহূর্ত দেখবে পরীক্ষার সময় আসবে। এটাই নিয়ম, বিয়ে বাড়ি, পিকনিক, অন্নপ্রাশন বাড়ি, নিমন্ত্রণ বাড়ি, সমস্ত কিছু ওই পরীক্ষার আশেপাশে। আগামী 6টা মাস ওই ক্ষুদ্র স্বার্থগুলোকে ত্যাগ করতে হবে, আর কোনোভাবেই নিজের প্ল্যান, এই যে স্টাডি প্ল্যান আমরা তৈরি করে দিলাম, এটাকে ভাঙা যাবে না। আর এই স্টাডি প্ল্যানটাই যে 6 ঘন্টার মধ্যে, আমি জানি অনেকের মনে হচ্ছে স্যার এইটুকুনি সময় কি আদৌ নেটটা হবে। যদি বিএসএসসিআই তোমার সঙ্গে থাকে, বিএসএসসিআই অ্যাপ তোমার সঙ্গে থাকে, বিএসএসসিআইয়ের পুরো টিম তোমার সঙ্গে থাকে, অধ্যাপক, অধ্যাপিকা, টিচার, শিক্ষক, শিক্ষিকা প্রত্যেকে যদি তোমার সাপোর্টে থাকে, তাহলে আমরা জানি কিভাবে কম সময়ে তোমাকে প্রস্তুতি নিতে হবে, তোমাকে প্রস্তুত করাতে হবে। বিএসএসসিআইয়ের অ্যাপের মধ্যে যা ফিচার্স আছে সেগুলো যদি ঠিক করে ইউটিলাইজ করো, 6 মাসও লাগবে না, 3 থেকে 4 মাসের মধ্যে তোমার নেটের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিলাম। অবশ্যই আগের থেকে যদি নেট তোমার পড়া থাকে তবে, প্রথম হলে পারবে না, প্রথম শুরু করছো পারবে না, হবে না। প্রথমে অনেক গ্যাপ আছে, ভিত একদম শক্ত নেই, তাহলে কিন্তু এই 6 মাসে সম্ভব নয়, অসম্ভব। যারা 6 মাসে পড়াচ্ছে ভুল করছে, আমি বলছি তোমরা ভুল ফাঁদে পড়ছো। কারণ ওই যে বললাম, আর্লি সাকসেস ইজ এ স্ক্যাম,
তাড়াহুড়ো করতে যেও না। ভিত কাঁচা থাকলে এক সময় গিয়ে বাড়ি কিন্তু ধসে পড়বেই। তাই ভিতটাকে শক্ত করো, তাতে দুদিন বেশি সময় লাগুক। কিন্তু যারা বহুদিন ধরে চেষ্টা করছো কিন্তু পারছো না, তাদের জন্য আজকের প্ল্যান। 6টা মাস হাতে হাত দাও, হাত মেলাই, দেখো না কি হয়। আমি কথা দিলাম তুমিও পারবে যদি এই রুটিনে তুমি চলতে পারো। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, শুভরাত্রি।